জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশের উপরে ধারাবাহিক আয়োজন আমাদের সম্পূর্ণ বিনামূল্যে আহ, একদম পুরো কোর্সটি কমপ্লিট করার চেষ্টায় ছিলাম আমরা। দেখতে দেখতে আজকে আমাদের 38 নাম্বার ক্লাস। বুঝতেই পারছো কতটা পরিশ্রম করতে হয়েছে এই ব্যাচটির পেছনে, কারণ 38টা ক্লাস মানে 38টা ঘন্টা তোমাদের আমি পড়িয়েছি। এবং এই 38টা ঘন্টা পড়াতে গিয়ে আমাকে আরো এর আগে পরে আরো 38 ঘন্টা সময় দিতে হয়েছে। মানে ধরো আপলোড, ভিডিও আপলোড থেকে শুরু করে সেটাকে আবার অনেক প্রসেস থাকে বিষয়গুলা। এগুলো তোমরা বুঝবে আসলে, যে এই 38 ঘন্টা শুধু না, এর 38 ঘন্টা বাইরেও আরো 38 ঘন্টা আমাকে সময় দিতে হয়েছে। বুঝতে পেরেছো? অর্থাৎ 76 ঘন্টা সময় তোমাদের এই পিছনে আমি দিয়েছি, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকার বেতন ছাড়াই। তো তোমাদের সাপোর্ট ছিল বলে সম্ভব, তোমরা আমাকে সমর্থন করেছো, ভালোবাসা দিয়েছো, সেই জায়গা থেকে আমার আজকে এত দূর আসা। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। যারা আমার ফ্রি ব্যাচে যুক্ত আছো, ক্লাসগুলো করছো, পেড ব্যাচে ভর্তি হওনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, যে তুমি আসলে কিভাবে কোর্সটা শেষ করেছো এইটা বড় বিষয় না, তুমি কিভাবে সেটাকে ধরে রাখছো, তুমি কিভাবে তোমার পড়াটাকে কন্টিনিউ করছো, এটা হচ্ছে বড় বিষয়। বুনোদল বইয়ের ক্লাসের বুনোদল বইয়ের 9 নাম্বার পেজে দেখবা যে কিভাবে কোর্সটা পড়তে হবে এ বিষয় নিয়ে একটা সুন্দর রুটিন করে দেওয়া আছে। তুমি সেই রুটিনটা মেনটেন করে নিজে নিজে পড়ো, ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে আমার পরীক্ষা দেওয়া দরকার, আমি পরীক্ষা দিলে আমার প্রিপারেশনটা ক্লিয়ার হবে, যে কোথায় কি ভুল করছি আমি, বিষয়গুলো ধরা হবে, তাহলে তুমি আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো। অনেক জায়গায় অনেক স্যার মাসিক ফি নেয় 500 টাকা, প্রতি মাসে 500 টাকা ফি। আমার সেটা না, আমার কোর্স ফি হচ্ছে 350 টাকা, টোটাল কোর্স ফি। হ্যাঁ, তোমরা যারা জানো, বিভিন্ন জায়গাতে তোমরা খোঁজ খবর নাও, তোমরা জেনে থাকবা যে অনেকে মাসিক নেয়, মাসের পরের মাসে পে না করলে রিমুভ দিয়ে দেয়। আমার ওই রকমটা না, কোর্স ফি একবার 350 টাকা দিলে তুমি এর মধ্যে থেকে A to Z সার্ভিস পেয়ে যাবা, ক্লাস পরীক্ষা সবই থাকবে। আচ্ছা, একজনের মিউট নেই, একটু মিউট করতে হবে, রেদওয়ান রেদওয়ান মুসা। একটু মিউট করতে হবে। হ্যাঁ, আমি একটু দেখি যে কার মিউট নাই। আচ্ছা, এখন মিউট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। তো তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, যারা ফ্রি ক্লাস করেছো, তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি অবহেলা করছি। তোমাদের জন্য সার্ভিস আমার সবসময় ওপেন থাকবে। যখন কোনো কোথাও আটকে যাবা কোনো পড়ার জন্য, কোনো জায়গায় যে বুঝতে পারছো না, অথবা বুনোদল বইয়ের কোনো কিছু তোমার কাছে অসঙ্গতি মনে হয়েছে, সরাসরি নক দিবা আমার আইডিতে। সমাধান সাথে সাথে না পেলেও, অনেক ব্যস্ত থাকি, সাথে সাথে না পেলেও পরে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, সাবরিনা সাহা লিখছে, এটা আমাদের মতো স্টুডেন্টের জন্য অনেক বড় একটা সুযোগ, অনেক অনেক বড় হেল্প। আমি কৃতজ্ঞ স্যার আপনার প্রতি। জি আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমরা আমাকে সাপোর্ট করেছো, তোমাদের মাধ্যমে আরো অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে। তোমাদের ভালোবাসা ছিল বলে সম্ভব। তোমাদের সিনিয়র ভাইয়া আপুরাও অনেক অনেক ভালো ছিল, আসসালামু আলাইকুম। ওরাও অনেক হেল্প করছে। ওয়ালাইকুম আসসালাম। তো সেই জায়গা স্যার থেকে, আমি তো আজকে নতুন জয়েন করছি, আজকে হ্যাঁ, থেকে কি মানে ক্লাস শুরু হবে নাকি? এইটা আমাদের পুরাতন ব্যাচ। তোমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। তাহলে কি আমি ভাই আজকে আমার থেকে একটা ক্লাস জানা করবো ছিল। স্যার? হ্যাঁ, ক্লাস করো, সমস্যা নাই, আচ্ছা ক্লাস আচ্ছা। করো। বলো কি জানার ছিল। ভাই আমাদের ইংলিশে 33-এ পাস না 40-এ পাস, এটা একটু তোমাদের আমাদের তোমাদের 40-এ পাস, জানাবেন। 33-এ না, শোনো, 40-এ পাস। ও, যারা ওই তে- অনেকে না বলতেছে যে শোনো, 33-এ পাস। না এটার কারণ আছে। হ্যাঁ, এটার কারণ আছে। এটা হচ্ছে তোমাদের 100 মার্কের সাবজেক্ট, বুঝতে পেরেছো? 33-এ পাস কোন সাবজেক্টে? 33-এ পাস হচ্ছে যে তুমি যেগুলা ওই যে ইন কোর্স দাও, যে পরীক্ষার ইন কোর্স নাম্বারগুলো অ্যাড হয়, তোমাদের মেজর সাবজেক্টগুলোর ইন কোর্স নাম্বার অ্যাড হয়, সেই ইন কোর্স নাম্বার যেগুলো আছে 20 মার্ক, এই 20 মার্ক বাদে তুমি যে পরীক্ষার হলে অ্যাটেন্ড করো এই সাবজেক্টটাতে 33-এ পাস, বুঝতে পেরেছো? জি জি, অনেকে 33-এ, মানে এটাতে 33-এ নিচে পেলে পাস। কিন্তু এটা তো ইন কোর্স নাম্বার নাই, ইন কোর্স নাম্বার যোগ হয় না। অনেক জায়গায় ইন কোর্স নেয়, অনেক জায়গায় নেয় না। ঠিক আছে, এটার ইন কোর্স নাম্বার কখনো যুক্ত হয় না, কখনো যুক্ত হয় না, এই জন্য এই সাবজেক্টে 40-এ পাস 100%। করোনার সময় এটার উপরে শিথিলতা আনা হয়েছিল, করোনার সময় 33 করা হয়েছিল, এরকম কথা রট উঠেছিল। ঠিক আছে, কিন্তু মেনলি পাস হচ্ছে 40 নাম্বার, এবং এটা 100%। ওই তো অনেকেই বলে যে 33-এ পাস, না, 33 আর ওইটা ভুল 40 ধারণা। আমাদের অনেকের সাথে 33-এ পাস তফাৎ না, আছে। পাসটা 40-এ। ঠিক আছে, পাসটা আসলে 40-এ।
তো যাই হোক, এটা বিভ্রান্তি ছড়ায় অনেকে। তো আমরা এখন আমাদের এই বিষয়টা নিয়ে বলছিলাম যে যারা ফ্রি ব্যাচে আছো, আমার ভালোবাসার স্টুডেন্ট, তোমরা আমার ভালোবাসার ছোট ভাই ছোট বোন, তোমাদের যদি কখনো প্রয়োজন হয় আমাকে নক দেওয়ার, অবশ্যই প্রয়োজন হবে। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। ঠিক আছে, তোমাদের সাথে সবসময় আছি। এবং যখন ফর্ম ফিল আপের আগে বা ফর্ম ফিল আপের সময় তোমরা আবার যোগাযোগ করতে পারো। তোমাদের দেখা যাচ্ছে যদি বিরতি হয়ে যায়, গ্যাপের মধ্যে যদি পড়া কম হয়ে যায়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচ কন্টিনিউ থাকবে, ব্যাচ কন্টিনিউ থাকবে। তোমাদের যে কোনো সময় তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি তোমাদের কোনো পরিচিত ফ্রেন্ড সার্কেল যদি থাকে এরকম যে যারা লাইভে ক্লাস করতে চায় এবং নতুন ব্যাচে, তোমরা তাদেরকে আমাদের কথা ইনফর্ম করতে পারো, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলেই। ঠিক আছে, তোমার ভালো না লাগলে তুমি কখনোই অন্যকে সাজেস্ট করবে না, কারণ নিজের ভালো না লাগলে অন্যকে সেটা সম্পর্কে রেফার করার কোনো প্রয়োজন নাই। তো চলো আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। আর শেষের দিকে চলে আসছি তো একদম, এই জন্য তোমাদের প্রতি আর একটা ভালোবাসা কাজ করতেছে, কারণ কয়দিন পরে তোমাদেরকে এখান থেকে কিছু স্টুডেন্ট কমে যাবে, আবার কিছু স্টুডেন্ট নতুন ব্যাচে যুক্ত হয়ে যাবে। এই জন্য সবাইকে পাবো না, যার জন্য কথাগুলো বলা। তো ঠিক আছে, চলো আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাই। আমাদের একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্যাসেজ। আর এই প্যাসেজের উপরে 20 মার্ক আছে, একদম 20 মার্ক আছে। তোমরা বিষয়টা যারা জানো তো জানোই, না জানলে দেখে নাও। যেটার উপরে আমরা 20 মার্ক আছে, 20 মার্ক আমাদেরকে ভালো করতেই হবে। আমরা একটু আহ, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি ওটাই চেষ্টা করতেছি। হ্যাঁ, স্ক্রিন আসছে কেন ওটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নেবো, সমস্যা নাই। একে মিউট করো নাই, করো তো, শব্দ আসতেছে তো। শিপলা, তোমারটা মিউট করতে হবে। হ্যাঁ, শামসুজ্জোহা ভাই। আমি তো বললাম আরো। ওকে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শামসুজ্জোহা নামে। আচ্ছা, ওকে। শামসুজ্জোহাকে তারকে মিউট করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। দেরিতে যুক্ত হলে মনে হচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস ট্রাই করতেছিলাম কিন্তু আসলে সেটা আসছে না। যে তোমাদের এই যে ডিসপ্লেটা আসলে কিভাবে বড় করা যায়, এটা আমি দেখলাম কিন্তু আহা, সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। স্যার, 1 তারিখ থেকে যে নতুন ব্যাচটা শুরু হবে ওইটারও কি রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ, সবগুলো রেকর্ড ক্লাস থাকবে। শামসুজ্জোহা।
মিউট করো ভাই। আচ্ছা, ডিসপ্লে বড় করার জন্য একটা সিস্টেম করছিলাম, কিন্তু এখন যেটা আগে ছিল সেটাও আসতেছে না। ক্লাসের সময় নষ্ট হচ্ছে শুধু শুধু। আচ্ছা, আমরা একটু আর কিছুক্ষণ ট্রাই করব, সেরকম হলে তোমাদেরকে আবার যুক্ত হতে বলবো। স্যার নতুন লিংক দিলে হয় না? হ্যাঁ, দাঁড়াও দেখতেছি। হ্যাঁ, আসছে। দেখতে পাচ্ছ তোমরা? ডিসপ্লে দেখতে পাচ্ছ বলো তো? না স্যার। হ্যাঁ, জি স্যার হ্যাঁ, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, অবশেষে আসছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আর কথা বাড়াবো না। আচ্ছা, তোমরা যে বইটা দেখতে পাচ্ছ, নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা আমাদের বই। হ্যাঁ, এই বইটা থেকে আমরা ক্লাস করি, এবং ক্লাস করার জন্য এই বইটা স্টুডেন্টরা সংগ্রহ করে। তো যারা রাজশাহীর বাইরে আছে, কুরিয়ার করে বইটা সংগ্রহ করতে পারো। গ্রামে যদি হোম ডেলিভারি নাও সেক্ষেত্রে 390 টাকা, আর শহরের মধ্যে নিলে, যাদের শহরের মধ্যে, একদম শহরের মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে 350 টাকা খরচ পড়বে। ঠিক আছে? আর মাইশা, মাইশা না কি নাম ছিল তোমার, তুমি একটু আমার সাথে কন্ট্যাক্ট জি করবা, স্যার। ঠিক আছে? মাইশা একটু আলিম কন্ট্যাক্ট করবা। সামিহা। হ্যাঁ, মাইশা, ওকে স্যার। মাইশা আলিম, তুমি একটু আমার সাথে কন্ট্যাক্ট করবা। আর যারা শহরের জি মধ্যে স্যার। আছো তারা এটা হোম ডেলিভারি নিতে পারবা, আর যারা গ্রামে আছো তারাও নিতে পারবা। ঠিক আছে? স্যার এক্ষেত্রে আমার এটা তো গ্রামের বিষয়টা গ্রাম একটু না। কষ্ট পড়ে। স্যার হ্যাঁ, আমার ওই এটা তো জন্য, গ্রাম না। হ্যাঁ, তোমাকে ওই জন্য যোগাযোগ করতে বললাম আমি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, তো এই বইটা থেকে আমরা ক্লাস করব। তুমি চাইলে তোমার হাতে যে বইটা আছে হুম, তোমরা চাইলে তোমাদের নিজেদের যে বইটা আছে সেটা থেকেও ক্লাস করতে পারো, তবে আমরা এই বইটা থেকেই পড়বো আমাদের ক্লাসে। এখন বইটা তোমাদের এখানে বিষয় হচ্ছে যে বুনোদল কম্পালসারি সাজেশন ও সলিউশন। তোমাদের প্রশ্ন কিছু থাকে যে বুনোদল বইটিতে সবগুলা টপিক আছে কিনা। হ্যাঁ, সবগুলা টপিক আছে এবং ডিটেলস আলোচনা করা আছে। শর্টকাট নিয়ম আছে, ডিটেলস আছে। বইটাতে বিগত বছরের প্রশ্ন আছে কিনা, বিগত বছরের প্রশ্নও আছে। লাইভ ক্লাস করার উপায় কি, লাইভ ক্লাস যারা যারা ইউটিউবে ক্লাস দেখো, তাদের উদ্দেশ্যে বলবো, লাইভ ক্লাস করার উপায় হচ্ছে যে তুমি আমাকে কল দিবে, আমি তোমাদেরকে লিংক দিব, অথবা আমাদের লাইভ ক্লাসে আমাদের কিন্তু লিংক দেওয়া আছে। তুমি চাইলে সে ডিটেলসে যেও কিন্তু আমাদের লিংক পেয়ে যাবে, আমার আইডির লিংক, আমাদের গ্রুপের লিংক সবগুলো আছে। সেখান থেকেও কিন্তু তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বইটা সংগ্রহ করার উপায়, যারা রাজশাহীর বাইরে আছো তারা কুরিয়ার করে নিতে পারবে কোনো সমস্যা ছাড়াই। নতুন কোনো ব্যাচ চালু হবে কি, হ্যাঁ, আগামী 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ চালু হবে, এবং সেখান থেকে ক্লাস শুরু হবে। তো নতুন ব্যাচে ভর্তি ভাইয়া আমাদের সেখানে কি করেছি। হ্যাঁ, বলো। ভাইয়া ওখানে কি প্রথম থেকে আবারও ক্লাস শুরু হবে? হ্যাঁ, নতুন ব্যাচ মানে প্রথম থেকে। পুরাতন ব্যাচে কি পড়িয়েছি না পড়িয়েছি ওটা বিষয় না। নতুন ব্যাচ মানে প্রথম থেকে আবার এক এক নাম্বার ক্লাস থেকে, সিলেবাস থেকে শুরু হবে। ঠিক আছে? এবং সেখানে পরীক্ষা থাকবে, আচ্ছা সেখানে টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে। 14টা টপিকের উপরে পরীক্ষা নিব আলাদা আলাদা করে। ঠিক আছে? ইনশাল্লাহ সেখানে কি পরিমাণ সার্ভিস পাবা তোমরা পরীক্ষার আগ দিয়ে বুঝতে পারবা যে আসলে এই ব্যাচটাতে কি পড়িয়েছে ভাইয়া এবং কি পরিমাণ শ্রম দিয়েছি। তো চলো আমরা আমাদের যে বিষয়, আমরা বইয়ের মধ্যে চলে যাই। আজকে আমাদের কিছু সময় নষ্ট হয়েছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আহ তোমাদের প্রতি আমার ভালোবাসা একটা জায়গা তৈরি হয়েছে, এর শেষের দিকে এসে তোমাদের কথা বেশি বেশি মনে পড়ছে। আমরা আমাদের বইয়ের যে একটা কিউআর কোডের সমস্যা ছিল, হ্যাঁ, তোমরা জানো আমাদের বইয়ের একটা কিউআর কোডের সমস্যা হয়েছে। আসলে সমস্যাটা, আমি কিউআর কোড ঠিকই দিয়েছিলাম, কিন্তু যে ওয়েবসাইট থেকে কিউআর কোডটা আমি তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে। এর জন্য কিউআর কোডের সমস্যাটা হয়েছে। ঠিক আছে? তো আমি কিউআর কোডটা তৈরি করে নতুন করে আবার অ্যাড করেছি। আশা করি তোমাদের এটা সমস্যা হবে না। আর এই নতুন কিউআর কোড দিয়ে আহ, জুনের 1 তারিখ থেকে আবার বই প্রকাশ হবে নতুন কিউআর কোড দিয়ে। সেক্ষেত্রে যারা জুন থেকে বই সংগ্রহ করবে তাদের ক্ষেত্রে কিউআর কোডের সমস্যা হবে না। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা পুরাতন আগে যারা নিয়েছি, জানুয়ারি থেকে যারা বই সংগ্রহ করেছি, জানুয়ারি থেকে জুন, মে মে মাস পর্যন্ত, তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে আমি 2টা পেজের একটা পিডিএফ করে দেবো, 2 পেজের মধ্যে টপিকের নাম থাকবে এবং সেই কিউআর কোড থাকবে। ঠিক আছে? তুমি যদি চাও সেটা তুমি প্রিন্ট করে নিতে পারো। 2টা পেজে প্রিন্ট করতে 5 টাকা খরচ হবে। আর যদি মনে করো যে না, আমি ফোনে রেখে দিব, কিউআর কোড স্ক্যান করবো জাস্ট, তাও হবে। ঠিক আছে?
এইটাই সমাধান। আসলে এর থেকে বেশি কিছু করা যাচ্ছে না, কারণ ওই ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। আসলে কিছু করার নাই। আর আমাদের পুরাতন বই যেগুলো ছিল, আমার কিউআর কোডটা হচ্ছে সবার আগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের দ্বিতীয় বর্ষে যে কম্পালসারি ইংলিশের বইটা আছে, সবার আগে কিউআর কোড আমি বসিয়েছি। এখন দেখছি কেউ কেউ বসাচ্ছে, হয়তোবা এটা আইডিয়াটা কাজে লাগিয়েছে আমারটা। ঠিক আছে? স্যার তো তাহলে আমিও হ্যাঁ, কি পুরান দলের, আমি কি কিউআর কোড পাবো না? হ্যাঁ, ওই যে বললাম পুরান দলে না, শোনো, পুরান দলে না আসলে, ঠিক বইটা একই থাকবে। হ্যাঁ, বইটা একই থাকবে, কিন্তু কিউআর কোডটা চেঞ্জ করে দিয়ে আমি 1 তারিখ থেকে আবার একটি নতুন কিউআর কোড আসবে। তো সেই ক্ষেত্রে যারা স্যার তাহলে নতুন এইটা বছর আমাকে নতুনটাই দিয়েন, কে দরকার হলে মাইশা ডেট। বলছো? জি জি, মাইশা মাইশা। বলছো? ঠিক জি আছে। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে নতুনটাই আচ্ছা, দিয়েন, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কিউআর কোডের সমস্যা যেটা আছে, এইটা তোমরা একটু পিডিএফ, নতুন পিডিএফ নিয়ে একটু কারেকশন করে নিবা। ঠিক আছে, এইটাই সমাধান। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ওই ওয়েবসাইটটা বন্ধ হওয়ার জন্য আর সম্ভব হচ্ছে না এটা। তো আমাদের দেখো, একটা হিউজ একটা সিলেবাস আমরা কমপ্লিট করলাম। যারা শুরু থেকে সাথে ছিলে, ঠিক আছে, আমার প্রতি তোমাদের ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি, কারণ এত পরিশ্রম দিয়েছি এই বিষয়টাতে। দেখো, 1 নম্বরে যে প্যাসেজটা আছে, এখানে 20 মার্ক আছে। 20 মার্কের মধ্যে 20-এর মধ্যে আমাদের কমপক্ষে এখানে 15 পাইতেই হবে, এবং এর জন্য যা করা লাগে আমরা সেটা করব। আর বাদ বাকি যে টপিকগুলো আছে, আলহামদুলিল্লাহ সবগুলো আমরা কমপ্লিট করেছি, এবং তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছি যে কিভাবে পড়লে টপিকগুলো শেষ করতে পারবা তুমি। তো সেই জায়গা থেকে আমরা আজকে 1 নম্বরের যে বিষয়টা আছে, যে প্যাসেজ, অর্থাৎ কোশ্চেনের শুরুর বিষয়টাই কিন্তু আমরা আজকে পড়বো। ঠিক আছে? তো এখানে আমরা একটু দেখি। এই যে দেখো, নতুন কিউআর কোড। ঠিক আছে, নতুন সবগুলা নতুন কিউআর কোড বসিয়েছি। এই যে এটা একটা, এখানে আরেকটা কিউআর কোড বসবে। যে যেখানে যে কিউআর কোড আছে, জাস্ট সেগুলো শুধু চেঞ্জ করে দিয়েছি। বুঝতে পেরেছো? যে 2023 সালের শিক্ষার্থীদের ফলাফল ও সাফল্য, তোমাদের সিনিয়র ভাইরা যারা পরীক্ষা দিয়েছে, ওদের যে মেসেজ আমাকে করছে তারা, যে ভাইয়া মানে উচ্ছ্বাসিত, এরকম অনেক স্টুডেন্ট পেয়েছিলাম এবার, যে ভাইয়া বিভিন্ন জায়গায় পড়ছে বা বিভিন্নভাবে চেষ্টা করেছে, তারা ফাইনাল ইয়ার পার করে ফেলেছে, শুধুমাত্র ইংলিশের জন্য আটকে ছিল। ওদের উচ্ছ্বাসটাই বেশি, এবং ওদের গুলা বেশি বেশি এখানে পোস্ট করা আছে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে তুমি সেই তাদের এসএমএস গুলা দেখতে পাবা। এখন আমরা চলে যাই, তোমাদের যেটা বলছিলাম, যে যারা পেড ব্যাচে ভর্তি হচ্ছ না, নতুন ব্যাচে ভর্তি হচ্ছ না, তাদের উদ্দেশ্যে বলি, এই যে তোমরা যে এতগুলো ক্লাস করলা, এখন তোমরা কি করবা? এখন তোমরা রিভিশন করবা, প্র্যাকটিস করবা। এখন প্র্যাকটিস করবা কিভাবে? তুমি নিজের রুটিন না বানাতে পারলে আমার এই রুটিনটা ফলো করতে পারো। বুনদল বইয়ের এই রুটিনটা তুমি ফলো করতে পারো। এটা পেয়ে যাবা বুনদল বইয়ের 9 নাম্বার পেজে। তুমি এই সিলেবাসটা কিভাবে শেষ করবা, এটা বিষয় নিয়ে হ্যাঁ, 9 নাম্বার পেজে তোমাদের বইয়ে থাকবে। আমি কিছু পেজ এদিক সেদিক করব। ঠিক আছে? তো 9 নাম্বার পেজে তোমরা এটা পেয়ে যাবা। সেখানে দেখো যে এখানে লেখা আছে বইটি তুমি কিভাবে পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। এখানে ডে 1, ডে 2 মানে হচ্ছে দ্বিতীয় দিনে তুমি কি পড়বা, তৃতীয় দিনে কি পড়বা, চতুর্থ দিনে তুমি কি পড়বা, পঞ্চম দিনে কি পড়বা। ঠিক আছে? মাঝে বিরতি দেওয়া আছে 2-3 দিন করে। এই বিরতিতে তুমি তোমার মেজর সাবজেক্ট গুলা পড়বা। ঠিক আছে? বিরক্ত হয় না তোমরা প্লিজ, কারণ এখানে দিক নির্দেশনা দিচ্ছি যে তোমরা আসলে কিভাবে সাবজেক্টটা শেষ করবা। হ্যাঁ, অনেকে মনে হতে পারে ভাইয়া পড়াইতে এসে আপনি এগুলা বলতেছেন। না, এগুলা তোমাদের ভালোর জন্যই বলছি। আমি তো আর এই সাবজেক্টে পরীক্ষা দিব না, তোমাদের জন্যই বলা। ঠিক আছে? তো চলো আমরা এখন আমাদের যে প্যাসেজটা আছে সেইটাই, যে আমরা কিভাবে একটা প্যাসেজ সলভ করব। তোমাদের আরেকটু বলে রাখি, প্যাসেজ কিন্তু পরীক্ষায় কমন পাওয়া যায় না। তোমরা এটা জানো কিনা, যে অনার্সের প্যাসেজ, তোমরা এই যে এখানে দেখো কিছু প্যাসেজ আছে, এই প্যাসেজ গুলা আমি জাস্ট একটা ধারণা দিয়েছি যে এগুলোর উপরে থাকতে পারে, কিন্তু এগুলা যে থাকবে বিষয়টা এরকম না। বুঝতে পেরেছো? কেউই বলতে পারবে না, কোনো শিক্ষকই বলতে পারবে না যে প্যাসেজ এটা থাকবে বা এগুলা থাকতে পারে। কারণ হচ্ছে কি, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পালসারি ইংলিশ যেটা আছে, এইটার প্যাসেজ নির্দিষ্ট না। এটা প্যাসেজ নির্দিষ্ট না, কারণ এইটা কেউ বলতে পারবে না। যারা বলে তারা আসলে ওই আন্দাজের উপরেই বলে, কারণ এটা কখনো কমন আসে না। টপিক কমন আসতে পারে, দেখা যাচ্ছে আমি এডুকেশন একটা টপিক দিলাম, এডুকেশনের উপরে কমন আসতে পারে। ঠিক আছে? এডুকেশন সিস্টেম সম্পর্কে আসতে পারে, হেলথ সম্পর্কে আসতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারে, কিন্তু কেউ হুবহু বলতে পারবে না যে এই প্যাসেজটা দিবে, কারণ এটা কমন থাকে না। তো আমাদেরকে এখন এই যে কমন না থাকার একটা প্যাসেজ, এটার উত্তর করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিভাবে অ্যান্সার করব, আমরা এই বিষয়গুলো মেনটেন করব। দেখো, আমরা যদি যাই আমাদের
প্যাসেজের উত্তর করা শিখবো আমরা। আমরা এখন যেগুলো দেখেছি এগুলো বিগত বিগত বছরের প্রশ্ন, 2022 সাল। অর্থাৎ তোমাদের ভাইয়ারা, তোমরা কিন্তু একমাত্র ব্যাচ যারা দ্বিতীয় বর্ষে আছো, হ্যাঁ, তোমরা এই যে অনেকে এসএমএস করো, ভাই আমি নিউ সেকেন্ড ইয়ার, আমি নিউ সেকেন্ড ইয়ার, ভাই এটা কি নিউ সেকেন্ড ইয়ারের জন্য বই? আসলে নিউ সেকেন্ড ইয়ার বলে কোনো সেকেন্ড ইয়ার আছে আর এখন বলো? তোমরা তো একটা মাত্র সেকেন্ড ইয়ার, তাহলে নিউ কোথা থেকে আসলো? ঠিক আছে, একটাই সেকেন্ড ইয়ার আছো। তোমাদের যারা উপরে তারাও কিন্তু এখন তৃতীয় বর্ষে পড়ছে, এবং কদিন আগে রেজাল্টও দিয়ে দিচ্ছে তাদের দ্বিতীয় বর্ষে। বুঝতে পেরেছো? তো নিউ সেকেন্ড ইয়ার বলার কোনো দরকার নাই, তুমি সেকেন্ড ইয়ার মাত্র। তো আমরা এখন দেখবো যে আসলে কিভাবে প্যাসেজের অ্যান্সারটা করে। চলো তোমাদের সেই জায়গাটা নিয়ে যাই। তোমাদের বইয়ের একটা অংশে দেখবা আমরা বোর্ড কোশ্চেন পার করে আসছি, 17 পরে আছে। দেখো তোমাদের যাদের কাছে বনদল বইটা আছে, তোমরা 17 পরে আসো। দেখো এই জায়গাটায় আসো, যে প্যাসেজ লেখার নিয়ম। ঠিক আছে, প্যাসেজ লেখার নিয়ম এই অংশটাতে আসো। এইটারও কিউআর কোড চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। তো দেখো প্যাসেজ লেখার নিয়ম, এই জায়গাটাতে যখন আসবা তখন তুমি এরকম কিছু লেখা পেয়ে যাবা। দেখো একের এ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দুইটা প্রশ্নের উত্তর দিতে বলা হয়। উক্ত প্রশ্নের উত্তর প্যাসেজের মধ্যে দেয়া থাকে, তাই প্যাসেজটি ভালোভাবে পড়ে উত্তরের প্রাসঙ্গিকতা ঠিক রেখে নিজের ভাষায় বানিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। তবে দুর্বল ছাত্রের পক্ষে তা সম্ভব না হয়, প্যাসেজ থেকে প্রাসঙ্গিক লাইনটি তুলে দেওয়াই শ্রেয়। ঠিক আছে, যারা ভালো মেধাবী তারা কিন্তু এটা পারে, যারা মেধাবী না, মানে কম বোঝে ইংলিশটা, মেধাবী না এটা বলা ভুল হবে, সরি, আমি ওয়ার্ডটা উইথড্র করে নিচ্ছি, এটা বলা উচিত হবে না। তো যারা একটু বিষয়টাতে একটু কম পারদর্শী, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হুবহু লাইন তুলে দেওয়া শ্রেয় হবে। তবে সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে। তো কি কি বিষয় মেনটেন করতে হবে আমরা একটু দেখি। দেখো প্রশ্নে যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে। হ্যাঁ, টেন্স অর্থাৎ প্রশ্ন যে টেন্সে তোমাকে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কি ডিসপ্লেটাকে বড় দেখতে পাচ্ছ? জি ভাইয়া। পুরোপুরি দেখা যাচ্ছে না তোমাদের ওই ইয়েগুলো উঠতেছে, নাম টামগুলো উঠতেছে? পুরোপুরি দেখা যায় না আগের মতো। ও আচ্ছা, ঠিক আছে। দেখো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব, কিভাবে প্রশ্ন থাকে। যারা টেন্সে ভালো পারো, শোনো, এখানে একটু বলে রাখি, যাদের টেন্সে দুর্বলতা আছে তারা সব জায়গায় ভুগবা। এখন বলতে পারো ভাই টেন্স তো আমাদের সিলেবাসে নাই, আমাদের 14টা যে টপিক সিলেবাসে এটাতে তো টেন্স নাই। আমাকে কালকে, কালকে না, তো আগের দিনে আমাকে ঢাকা থেকে একজন ফোন দিয়েছে, ঢাকার 7 কলেজ থেকে। তো বলছে ভাইয়া আমাদের আপনার, আমি তো ইউটিউবের ক্লাসগুলো করি, তো আমি দেখলাম যে ভাইয়া টেন্স টপিক নাই, সিভি নাই, তো আপনি এই দুটো টপিক করিয়েছেন কেন, যেগুলো তো আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, তো ওকে আমি বললাম যে ভাইয়া টেন্স থেকে প্রতি বছর প্রশ্ন হয়, কিন্তু এটা টেন্স বলে উল্লেখ নাই তোমাদের সিলেবাসে, এটা রাইট ফ্রম ভার্বস অংশ থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, রাইট ফ্রম ভার্বসের মধ্যে টেন্সটা ইনক্লুড করে রাখে ওরা। আর দ্বিতীয়ত বলছো তুমি যে সিভি আমাদের নাই, কিন্তু সিভি আপনি পড়িয়েছেন। হ্যাঁ, সিভি পড়িয়েছি, সিভি বলে উল্লেখ নাই, কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন অ্যান্ড লেটার বলে উল্লেখ আছে তোমাদের সিলেবাসে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে সিভি থেকে প্রশ্ন হয় প্রতি বছর। ধরো 5 বার যদি পরীক্ষা হয়, 5 বছরের মধ্যে সিভি থেকে কমপক্ষে 4 বার। বুঝতে পেরেছো? এই বছরের আগের বছরে সিভি দেয় নাই, মাঝখানে কয়েক বছরের মধ্যে। তো বুঝতে পারছো সিভি কতটা গুরুত্বপূর্ণ। তো সিলেবাসে অনেক কিছুই উল্লেখ থাকে না, তারপরেও আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের সেগুলো পড়ে নিবা, কারণ সেগুলো গুরুত্বপূর্ণ আছে। তো টেন্স তোমাদের সিলেবাসে নাই, কিন্তু টেন্স আমি পড়িয়েছি আমার ফ্রি ব্যাচে, তোমাদের ব্যাচটাতেই পড়িয়েছি। যারা নতুন তারা হয়তো দেখোনি। টেন্স নিয়ে উপরে আমি টানা 2 ঘন্টা ক্লাস নিয়েছি, শুধু টেন্সের উপরেই। 2 দিনে 2টা লেকচার করেছি। তো যারা এই 2টা ক্লাস করেছো তাদের আশা করি গ্রামাটিক্যাল নিয়ে, টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি তোমার সমস্যা থেকে থাকে তুমি ভিডিওটা আরেকবার দেখবা। আমার আইডিতে আছে, আমাদের গ্রুপে আছে, আমাদের ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে আছে। যারা ইউটিউবে ক্লাস করো, যারা লাইভ ক্লাস করতে চাও, পেড ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাকে কল দিবে। দেখো এখানে একটা বিষয় বললাম যে টেন্স সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হতে হবে অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুধু প্রশ্ন না, গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে, ডাব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম ভার্বস, তারপর কারেকশন, এগুলো করার জন্য তোমাকে টেন্স জানতেই হবে। তুমি টেন্স না পারলে তুমি পরীক্ষা ফেল করবা। কথা খারাপ লাগতে পারে, কিন্তু কথা সত্য। যাদের টেন্সে দুর্বলতা আছে তারা আমার ক্লাসটা 2 ঘন্টা ক্লাস তুমি 4 ঘন্টা করো, মানে 2 বার দেখো। সত্য কথা তেতো হলেও ভালো যদি সেটা সত্য হয়, আর মিথ্যা কথা মিষ্টি হলেও খারাপ। বুঝতে পেরেছো?
সত্যটাকে গ্রহণ করতে শেখো। টেন্স তুমি যদি না পারো, তুমি আমার কাছে একটা লিখিত মানে প্যাড দাও, আমি ওর নিচে সাইন করে দিচ্ছি সাদা পেজে যে তুমি ফেল করবা টেন্স না পারলে। বুঝতে পেরেছো? তো এটা শিওরিটি আমি দিলাম। আর যারা টেন্স পারো তারা পাস করে যাবা। দেখো, তো এখানে একটু বলে রাখি যে যে প্রশ্নে যে টেন্স থাকবে উত্তর সেই টেন্সে করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি। এখানে খেয়াল করে দেখো, হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। আমাদের পড়াটা এখান থেকে শুরু হলো। সো কনসেন্ট্রেট যাতে ব্রেক না হয়, ফোন ঘাটাঘাটি করবা না, মেসেজ কাউকে করতে যাবা না। আমাদের ক্লাসে উপস্থিত আছে মোটামুটি প্রায় 40 স্টুডেন্ট। এই 40 জনকে ফুল কনসেন্ট্রেট দিতে হবে। ঠিক আছে? আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? ডিসপ্লে কি ঠিকঠাক দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আমার কথা আজকে কেন জানি একটু লাউড হচ্ছে, মানে একটু জোর দিয়ে বলতেছি। জোর দিয়ে তখনই বলা হয় যে কথাটা গুরুত্ব থাকে, বুঝতেছো? এই জন্যই জোর দিয়ে বলতেছি। তোমাদের কাছে লাউড হতে পারে, মনে হয় যে ভাইয়া মনে হয় আজকে রেগে আছে। বিষয়টা রেগে যাওয়া না, বিষয়টা হচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এই জন্য জোর দিয়ে বলতেছি। তাছাড়া আমি কিন্তু তোমাদের সাথে নম্রভাবে কথা বলি, তো তোমাদেরকে গুরুত্বটা বোঝানোর জন্য জোর দিয়ে বলা। দেখো, হোয়াই, এখন এই যে আমরা এখানে কোশ্চেন অ্যান্সার করতে আসছি, তো কোশ্চেনের অ্যান্সার করতে আসছি, তোমরা শুরুতে বলো ভাইয়া কিছু কিছু কথা না বললে না তোমাদেরকে, তোমরা শুরুতে বলো ভাইয়া আপনি 1 নাম্বার টপিক আছে প্যাসেজ, আপনি প্যাসেজ না করিয়ে আপনি সবার শেষে প্যাসেজ করেন কেন প্রত্যেক ব্যাচে? তোমরা কিন্তু আমার প্রথম ব্যাচ না, আমার এর আগে বহু স্টুডেন্ট পার হয়ে গেছে। আমাদের গত পেড ব্যাচে স্টুডেন্ট ছিল প্রায় অলমোস্ট 500 স্টুডেন্ট, শুধু পেড ব্যাচে। তাহলে তুমি ভাবো যে ফ্রি ব্যাচে কত স্টুডেন্ট ছিল। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ হতে হতে পেড ব্যাচও এরকম পার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, তোমরা তোমরা বলো যে ভাই 1 নাম্বার টপিকে প্যাসেজ আছে, আপনি 1 নাম্বার টপিক সবার শেষে করান কেন? এই যে তোমাদের যেরকম শেষে করাচ্ছে, আসলে কারণ আছে। এই যে হোয়াই মানে কেন, এই কেন, তারপরে হচ্ছে হোয়ার মানে কোথায়, হাউ মানে কত বা কেমন। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা কোথায় শিখছি বলো তো কেউ? এই বিষয়গুলো কোথায় শিখেছি আমরা? প্লিজ ইয়েস, কোশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন। তারপরে এই যে ডাজ, ডাজ থাকলে যেখানে কিপস নিব, এটা কোথায় শিখছি বলো? রাইট ফ্রম আ ভার্ব। বলো, রাইট ফ্রম ভার্বস। এই তো সুন্দর অ্যান্সার, রাইট ফ্রম ভার্বসে শিখছি। তো আমি যদি শুরুতেই তোমাকে সেই প্যাসেজে সেই জিনিসটা শেখাই, তাহলে আমার ওগুলো আমি কখন করব বলো? তাহলে প্যাসেজের মধ্যে এটা না শিখে আমি যে জায়গায় এটা শেখা উচিত, আমি যদি সেই জায়গায় শিখি, তাহলে তো প্যাসেজে এসে আমাকে এত কাহিনী করতে হবে না। তাহলে দেখো, এই জন্য কিন্তু সবার শেষে প্যাসেজ করানো, উদ্দেশ্যটা এটাই। ঠিক আছে? অনেকেই শুরুতে 1 নাম্বার দিয়ে শুরু করে, না 1 নাম্বার দিয়ে শুরু করলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে সিরিয়াল ব্রেক করতে হয়। আমাদের এখানে ডাব্লিউএস কোশ্চেনে জানা দরকার হোয়াই মানে কেন। ঠিক আছে, এটা জানবো আমি কোথায়? এটা আমি জানবো ডাব্লিউএস কোশ্চেনে। তো সেই জন্য আমি আমি জানি যে কোনটা কার পরে করালে কি হবে। এর জন্য তোমাদের যে টপিকগুলো আছে, টপিকগুলো আমাকে উল্টাপাল্টা করে কখনো 2 করাচ্ছি, কখনো 5, কখনো আবার 3, কারণ আছে এর পেছনে। ঠিক আছে, এমনি এমনি না। তো দেখো, হোয়াই মানে কেন। ঠিক আছে, এটা তো তোমরা জানো কারণ ক্লাস করে আসছো। হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এর অর্থটাকে বলবা? এর অর্থটা হচ্ছে জেরি কেন আগুন ধরানোর জিনিসপত্র কি করছিল, ড্রাই, শুকাচ্ছিল। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অর্থ না জানলেও হবে। তুমি সেন্টেন্সের গঠনটা দেখো, তাহলে এখানে কার কথা বলছে? জেরি কেন। ঠিক আছে, তাহলে এখানে জেরির কথা বলছে। খেয়াল করে দেখতে হবে যে জেরি, এখানে দেখো জেরির আগে কি আছে? ডাজ। তো এই যে ডাব্লিউএস কোশ্চেন গঠন করার সময়, ডাব্লিউএস কোশ্চেন গঠন করার সময় যে সাবজেক্টের পূর্বে, অর্থাৎ যে কোনো কোশ্চেন মেক করার সময় সাবজেক্টের পূর্বে ভার্ব বসে, তাই কি না বলো তো? কথা জি বলতে ভাইয়া। হবে। হ্যাঁ, যে কোনো কোশ্চেন মেক করার সময় সাবজেক্টের পূর্বে যদি ভার্ব থাকে, অর্থাৎ আগে ভার্ব তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে কোশ্চেন, আর সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এখানে আছে ডাস জেরি, হোয়াই ডাজ জেরি, মানে এটা প্রশ্ন হয়ে যাচ্ছে কারণ সাবজেক্টের পূর্বে ডাজ আছে। তো কোন টেন্স, একটা সেন্টেন্স যে টেন্সে কোশ্চেন করা হবে উত্তর করতে হবে সেই টেন্সে, টেন্স পরিবর্তন করা যাবে না কোশ্চেনে। তাহলে এখানে ডাজ দিয়ে তুমি কি বুঝতেছো, এটা কোন টেন্সে প্রশ্ন করেছে? দেখি কে বলো আগে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুন্দর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করেছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নের উত্তর করতে হবে।
ঠিক আছে? আচ্ছা আমাকে বলবা যে এখানে যে কিপস, জেরি কিপস, ঠিক আছে, জেরি কিপস। আচ্ছা এখানে ডাস কেন নিল? এখানে ডু নিলেও তো কোশ্চেন হতো, কেন ডাস নিয়েছে কেউ বলবা? ভার্বের সাথে জেরি ইয়েস তো বা থার্ড ইয়েস। পারসন সিঙ্গুলার নাম্বার, জেরি থার্ড এর জন্য এস পারসন বাই এস যোগ সিঙ্গুলার হয়। নাম্বার, Yes, সুন্দর প্রশ্ন এবং সুন্দর অ্যান্সার। এস বাই এটা আমরা রাইট ফর্ম ভার্বসের 1 নাম্বার রুলসে পড়ছি, মনে আছে তোমাদের? রাইট জি ফর্ম স্যার। ভার্বসের 1 নাম্বার প্রশ্নে পড়ছি, 1 নাম্বার রুলসে। ঠিক আছে, 1 নাম্বার রুলে আমরা পড়ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো নাম, হি সি দে, ঠিক আছে, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস হয়, ঠিক আছে। আর আমি আর তুমি এগুলো হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। তো দেখো সেক্ষেত্রে এখানে জেরি থার্ড পারসন এবং তার জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হয়েছে, ডাজ হয়েছে, ঠিক আছে। এখানে যদি অন্য কোনো থাকতো, যে ধরো আই থাকতো, তাহলে এখানে এম দিয়ে প্রশ্ন হতো। ইউ থাকলে আর, হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ দিয়ে প্রশ্ন হতো, ঠিক আছে। কিন্তু এখানে আছে থার্ড পারসন জেরি, এর জন্য ডাজ নিয়েছে। ওকে, তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে জেরি, জেরির পরে কিপস, জেরির পরে কিপস কেন নিলাম এখানে উত্তর করার সময়? আচ্ছা এখানে দেখো ভার্বের সাথে এস বা ইয়েস দ্বারা প্রশ্ন করেছে, তাই না? ভার্বের সাথে এস বা ইয়েস দ্বারা প্রশ্ন করেছে, সো তোমাকে অ্যান্সার করতে হবে যে টেন্সে আছে সেই টেন্সে। মানে ওখানে এস বা ইয়েস, ভার্বের সাথে এস বা ইয়েস থাকা মানে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে এস যুক্ত করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। তাহলে জেরি ওখানে ডাস থাকার জন্য এখানে কিপস হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই জিনিসটা কি বোঝা গেছে কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। জেরি কিপস ড্রাইভ। এখন তোমাদের আচ্ছা এটা পড়িয়ে নিই তারপর বলছি। দেখো, জেরি কিপস ড্রাইভ ফায়ার ম্যাটেরিয়াল রেডি। এখন এই যে এই পর্যন্ত আমাদের প্রশ্নে আছে, এ পর্যন্ত আমাদের প্রশ্নে আছে, তাহলে বাকি অংশ আমাকে লিখতে হবে। বাকি অংশ হচ্ছে কিসের উত্তর? হোয়াই মানে কেন। হোয়াই অর্থ কি? হোয়াই মানে কেন, মানে কিসের জন্য বা কেন। এই যে কেনর উত্তর আমি কি দিয়ে দিচ্ছি? ফর, কারণ। ফর মানে জন্য বা কারণ বোঝায়। অথবা তুমি এখানে বিকজ ব্যবহার করতে পারো, বিকজ সাডেন ওয়েট ওয়েদার, অথবা ফরও ব্যবহার করতে পারো। এই যে এখানে দিয়ে দিচ্ছি, দেখো এই যে 2 নাম্বার টপিকে হোয়াই এর অ্যান্সার আমরা ফর অথবা বিকজ দুটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে। হোয়াই এর অ্যান্সার আমরা কি করতে পারি? বিকজ অথবা ফর দুটাই ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে ফরের পরে যদি আবার ভার্ব আসে সেই ক্ষেত্রে তোমাকে আইএনজি করতে হবে, কারণ এটা আলাদা ব্যাপার আছে। তাহলে ফর ওয়েডেন ওয়েট ওয়েদার, সাডেন ওয়েট ওয়েদার, কারণ হঠাৎ আবহাওয়া নম্র হওয়ার জন্য বা স্যাঁতসেঁতে হওয়ার জন্য সে কি করছিল? ওই আগুনের ধারণার জিনিসপত্রগুলা তৈরি রাখছিল যাতে আগুন জ্বালাতে কোনো সমস্যা না হয়, সেগুলো শুকা। তাহলে এই জিনিসটা বুঝতে পারলা যে কিভাবে আসলে প্রশ্ন করলে আমরা অ্যান্সার করার সময় কিভাবে অ্যান্সার করব। এইটা কি বুঝতে পারছো? এই 1 নাম্বার কোশ্চেনটা। জি স্যার। হ্যাঁ, যে টেন্সে আছে আমাকে সেই টেন্সে অ্যান্সার করতে হবে। এখন তোমাদেরকে মনে হতে পারে ভাইয়া এগুলো তো খুব সহজ, খুব ভালোভাবে পারি, ঠিক আছে। তো তোমাদেরকে বলি, রেজাল্টের পরে একটা ছেলে আমার সাথে যোগাযোগ করছিল। এখন সে তো আমাদের লাইভ ক্লাস আছে কিনা আমি জানি না। ছেলেটার নাম আমার মনে আছে, জুয়েল মাহমুদ সম্ভবত নাম হবে। আমাকে অল বাংলাদেশ, বাংলা ডিপার্টমেন্ট অল বাংলাদেশ এই একটা গ্রুপ থেকে অ্যাডমিন আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আপনি ফ্রি ক্লাস নেন, আপনার ক্লাসগুলো আমাদের গ্রুপে যদি দিতেন অনেক উপকৃত হতাম। তো আমি আমার পেড ব্যাচের ক্লাস সেখানে মুক্ত করে তাদের কাছে দিলাম আমি, যে ঠিক আছে উপকৃত হোক স্টুডেন্টরা। সেখান থেকে কিছু একজন স্টুডেন্ট আমার সাথে বেয়াদবি করছে যে ওর ফোন হচ্ছে তোমার হচ্ছে পুরাতন ভার্সনের ফোন, গুগল মিটের ক্লাসগুলো সে দেখতে পারে না, ঠিক আছে। তো আজে বাজে কথা বলতেছে, কেমন লিঙ্ক দেয়, এই সে ঢোকা যায় না, হ্যান ত্যান উল্টাপাল্টা কথাবার্তা। তো আমি সেখান থেকে লিভ নিয়েছি। পরে ওই ছেলেকে অ্যাডমিনরা অনেক বকাঝকা করছে, পরে আমাকে আবার রিকোয়েস্ট করে যুক্ত হওয়ার জন্য। সেই ছেলে হাতে পায়ে ধরে, আমি আর যুক্ত হই নাই। তো রেজাল্টের পরে এবার ওই ছেলে আমার সাথে যোগাযোগ করছে, ভাইয়া আমাকে মাফ করে দেন, আপনার সাথে হয়তো বেয়াদবি করছিলাম, এর জন্য আমার ফেল চলে আসছে, ঠিক আছে। তো তুমি অনেক জানতে পারো। সে, আমি যখন ক্লাসগুলো পোস্ট দিই তখন সে বলে যে এগুলো তো পারি, এগুলো তো অনেক সোজা। তো যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকে যে আমি এগুলো পারি, এগুলো অনেক সোজা, দিন শেষে তারাই আসলে এই জায়গাটায় ধরাটা খায়। কখনোই চিন্তা করবে না যে তুমি সব পারো, ঠিক আছে, কারণ তোমার মতো এরকম সব পারোয়া স্টুডেন্টরাই ফেল করে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে আমি ব্যাখ্যাটা করে দিয়েছি তোমাদের হাতে যে বইটা আছে এখানে ব্যাখ্যাটা নাই, এটা আমি কেবলই লিখলাম তোমাদের ক্লাসে যুক্ত হওয়ার আগে, যে ডাস থাকার জন্য মেন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। এখন 2 নাম্বার
হোয়াই দ্বারা প্রশ্ন করলে স্ট্রাকচারটি কিভাবে হবে? ঠিক আছে, প্রথমে প্রশ্ন হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, এক্সট্রা অংশ বিকজ। এই যে দেখো এক্সট্রা অংশ কোনটা বললাম আমরা, এই যে প্রশ্নের এই যে এক্সট্রা অংশ, যে ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এটা এক্সট্রা অংশ। বিকজ অথবা ফর অথবা টু অথবা বিকজ অফ, সো দ্যাট, এগুলা বসিয়ে আমি অ্যান্সার করতে পারি হোয়াই এর অ্যান্সার। হোয়াই মানে যেহেতু কেন, কেনর অ্যান্সার আমরা কারণ দিয়ে দিব। ধরো তোমাকে প্রশ্ন করলো স্যার যে তুমি কেন গতকালকে আসোনি, তখন স্যার কারণ ছিল স্যার, কি কারণ, তো কারণটা বললো। এই কারণ বোঝানোর জন্য বিকজ অথবা ফর ব্যবহার করা উত্তম। তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। আর মেন বিষয়টা হচ্ছে যে টেন্স ঠিক রাখতে হবে। এখন কেউ যদি ধরো 100 মার্কে অ্যান্সার করে আসার পরেও অনেকে কান্নাকাটি করে না, যে হুবহু আমি বই দেখে লিখলাম, কপি করে নিয়ে গেলাম, তারপর আমার ফেল আসছে। ভাইয়া ফেলটা কেন আসে জানো? স্যার যখন দেখে যে একটা স্টুডেন্ট জেরি দেখার পরে এখানে কিপ করেছে, তখন স্যার বোঝা যায় যে এই জিনিসটা কি, যার খাতা দেখতেছে কিরকম মাল। বোঝা গেছে, ওর সম্পর্কে ধারণা ক্লিয়ার। যার জন্য সে কি করে, ওর পুরো খাতাটা ওইভাবেই দেখে, যে জেরি থাকার পরও যে কিপ করেছে সে কি আর কত কি করতে পারে, এটা ধারণা আছে স্যারের। এই জন্য টেন্স তোমাকে জানতে হবে। কথা শুনতে খারাপ লাগলো, কথাগুলো সত্য কথা। এখন দেখো বিকজ অথবা সো দ্যাট ব্যবহার করলে পরবর্তী একটি সেন্টেন্স হবে। আর টু, আচ্ছা তোমাদেরও কি একই সমস্যা? না ভাইয়া দেখা যায়। না স্যার ভাইয়া। দেখা যাচ্ছে তো, কোনো সমস্যা নাই। আচ্ছা তোমার ওটা পার্সোনাল সমস্যা, তুমি লিভ নাও, লিভ নিয়ে আবার ট্রাই করো, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। অথবা আমাদের গ্রুপে মডারেটরের হেল্প নাও, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে বিকজ অথবা অফ, বিকজের পরে যদি অফ অথবা ফর ব্যবহার করো তাহলে ভার্বের সাথে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, তবে নাউন থাকলে নাউনই বসে যাবে। এখানে একটা খেয়াল করে দেখো কেন ভার্বের সাথে আইএনজি হলো, আমাকে বলবা, এটা পড়িয়েছি তোমাদের রাইট ফর্ম ভার্বসে। দেখি কে অ্যান্সার করতে পারো। বিকজ অফ অথবা ফরের পরে আইএনজি হলো, না সাবজেক্ট সিঙ্গুলার ব্যাপার না এখানে, তোমরা ভুলে গেছো। যাই হোক আমি স্মরণ করে দিচ্ছি। দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম যে এখানে সম্ভবত আমার রুলসটা কত নাম্বারে মনে পড়ছে না, যাই হোক মনে পড়ছে না আমার। তবে তোমাদেরকে বলেছিলাম যে প্রিপজিশন টু বাদে বাকি যে অন্যান্য প্রিপজিশন আছে, সেটা ইন, অফ, ফর, উইথ, উইথআউট, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। জি স্যার, এখন মনে পড়েছে। ঠিক আছে, তো তুমি যদি রাইট ফর্ম ভার্বসটা যদি মনে না রাখো, তো তোমার তো প্যাসেজ অ্যান্সার করতে পারবা না। আমরা তো এটা প্যাসেজে শিখবো না, আমরা শিখবো এটা কোথায়, এটা শিখবো রাইট ফর্ম ভার্বসে। এই জন্যই তো তোমাদেরকে প্যাসেজ সবার শেষে করাচ্ছি, ঠিক আছে। তারপরে এর দেখো, সাথে তো সবসময় বেস ফর্ম হয়, তাই না? হ্যাঁ টু এর সাথে ভার্বের সব সময় বেস্ট ফর্ম হবে, অলওয়েজ বেস্ট ফর্ম হবে, ঠিক আছে। তবে হ্যাঁ কিছু টু আছে ব্যতিক্রম, যেমন ইউজ টু, বুঝতে হ্যাঁ, পেরেছো? ইউজ টু অভ্যাসগত ইউজ, বোঝালে। হ্যাঁ ইউজ টু এর পরে যদি ভার্বের সাথে কি হবে, ভার্বের আইএনজি। সাথে ING আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ আইএনজি হবে, সব টু না, ইউজ টু যদি থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, এটা দিয়েও তোমাদের প্রশ্ন হয়। তারপরে দেখো এখানে আছে প্রশ্ন হোয়াই ডিড জেরি। আচ্ছা সময় উঠছে, ঠিক আছে আমরা দেখি কন্টিনিউ করতে, আমাদের সময় কিছু নষ্ট হয়েছে আজকে ক্লাসে। আচ্ছা 15 মিনিট আছে, আমরা এর সঠিক ইউটিলাইজটা করার চেষ্টা করব। দেখো দেখো আমরা ফাস্ট হই, হ্যাঁ দেখো এরপরে দেখো 2 নম্বর বিষয়টা শোনো, প্যাসেজের ক্লাস 2 দিন লাগবে, হ্যাঁ আগামী কালকে আবার তোমাদের নিব, পারবা কালকে যুক্ত হতে ক্লাসে? জি স্যার। জি স্যার। ওকে, আগামী কালকে নিব। ওকে ঠিক আছে, নাও আর কথা আমরা নষ্ট না করি। দেখো এখানে খেয়াল করে দেখো, হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। আজকে যতটুকু হয় 15 মিনিটে, অত তাড়াহুড়া করবো না যাতে তোমাদের সমস্যা না হয়, তাড়াহুড়া করলে ক্লাসের ইয়েটা নষ্ট হয়ে যাবে। দেখো হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, আমাকে বলবা এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। এটা Past আছে tense. পাস্ট টেন্স। তো Past তুমি যদি এটা, indefinite. হ্যাঁ আমি কেন তোমাদেরকে টেন্সে জোর দিচ্ছি, দেখো তুমি যদি এইটা ধরতে না পারো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তুমি উত্তর করবা কিভাবে? এই জন্যই তো টেন্স লাগবে। তো সিলেবাসে টেন্স না থাকলে কি হলো, তোমাকে তো টেন্স পড়তে হবে, ঠিক আছে। তো টেন্সে যাদের সমস্যা আছে তোমাদেরকে আমি আবার রিকোয়েস্ট করতেছি, তুমি যদি তোমার ফেল এড়াইতে চাও, তুমি অবশ্যই আমার 2 ঘন্টা ক্লাস 4 ঘন্টা দেখবা। আমার ক্লাস না দেখলেও হবে, তুমি যে কোনো স্যারের ক্লাস দেখে তুমি টেন্সের সমাধান করে নাও। ভাই আমার, বোন আমার, তোমার ফেল তোমাকে এড়াইতেই হবে। বেশি না তো 4 ঘন্টা সময় দিয়ে তুমি যদি ফেল এড়াইতে পারো, তুমি সেটা করবা না? পরে কান্নাকাটি করে হায় রে আল্লাহ, এই যে এত এত এসএমএস পাই, ঠিক আছে, যে ভাইয়া আমি তো আপনার খোঁজ আগে জানতাম না, আমি এইভাবে সময় নষ্ট করছি, গুরুত্ব দিইনি,
আমি অমুক বই কিনছিলাম, পরে বুঝতে পারি নাই, ফেল চলে আসছে। তো এই কান্নাকাটি যাতে না হয়, তোমাদের সিনিয়র ভাইয়াদের দিকে একটু তাকাও, এবার কতগুলা ফেল করছে তুমি একটু খোঁজ নাও, তাদের দিকে তাকায় অন্তত এই টেন্সের সমাধানটা তুমি করে ফেলো। তো দেখো এখানে এখানে প্রশ্ন করেছে, তোমরা বললা পাস্ট ইনডেফিনিট টেন্স, অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা এটা দেখো ডিড দেখে তোমরা বুঝে গেছো, কারণ ডিডটা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ঠিক আছে না? তাহলে এখানে ডিড দ্বারা প্রশ্ন করেছে, মানে এটা কি করেছে, ডিড দ্বারা প্রশ্ন, অবশ্যই পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে আমি যখন এই প্রশ্নের উত্তর আমি যখন করব, তখন অবশ্যই আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যান্সার করতে হবে। এখন আমি কি করব, জেরি ডিড কিপ করব এরকম করে? আমি কি জেরি ডিড কিপ করব, না ডিড তুলে ফেলতে হবে বলো? ডিড দেওয়া যাবে ডিড না। তুলে ফেলতে হবে। শোনো, কোশ্চিন করার সময় আমরা এই যে ডু ডাজ ডিড, কোশ্চিন করার সময় আমরা এই যে ডু ডাজ ডিড এগুলো ব্যবহার করি। কখন করি? যখন আমরা কোশ্চিন করার সময় আমাদেরকে অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে, এম ইজ আর। কেমন বিষয়? ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম হাউ আর ইউ, ঠিক আছে? এই যে প্রশ্ন করার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে, সাবজেক্টের আগে যে আর ইউ বললাম, হাউ আর ইউ, এই যে আরটাকে কি করলাম, ইউ এর আগে বসালাম। তো কোশ্চেন করতে গেলে তোমাকে ভার্বকে আগে নিয়ে আসতে হবে, সাবজেক্টের আগে। বুঝতে পেরেছো? যে ডিডকে জেরির আগে বসালাম। এখন কোন কোন ভার্বগুলা সাবজেক্টের আগে আসবে এটা বোঝার বিষয় আছে। মেন ভার্ব, শোনো, মেন ভার্ব কখনো সাবজেক্টের আগে আসবে না। এখানে কখনোই কিপ জেরি দিয়ে প্রশ্ন হবে না, হোয়াই কিপ জেরি এরকম কখনো প্রশ্ন হবে না। তাহলে কোন কোন ভার্বগুলা জেরির আগে আসবে? বি ভার্ব। কি কি? এখন তোমরা যারা বি অক্সিলিয়ারি ভার্ব চিনো না, হ্যাঁ, অক্সিলারি ভার্ব যেগুলো তোমরা চিনো না, এখন এগুলা তো প্যাসেজে এসে চিনাইনি আমি, এগুলা তোমাকে চিনিয়েছি কোথায়? এগুলা চিনিয়েছি আমরা ওই যে টেন্সে শিখেছি, আমরা ওই রাইট ফর্ম ভার্বসে শিখছি, আমরা রিয়ারেঞ্জে ভার্বের যে গঠন, এই যে বি ভার্ব কোথায়, অক্সিলারি ভার্ব কোনগুলা, হ্যাভ ভার্ব কোনগুলা, তারপর হচ্ছে ডু ভার্ব কোনগুলা, এগুলো আমরা রিয়ারেঞ্জে শিখছি, ঠিক আছে না? তো সেইগুলা তুমি যদি ক্লাস মিস করে আসো তো প্যাসেজের কাজ তো বুঝবা না। আমি প্যাসেজের ক্লাস তোমাকে দিলাম 38 নম্বরে, তো তুমি আগের ক্লাসগুলো মিস করে আসছো গ্রামাটিক্যাল, তাহলে তুমি প্যাসেজ বুঝবা না। তো তোমাকে প্যাসেজের ক্লাস আমি 38 নাম্বার দিয়েছি, মানে আগের ক্লাসগুলো তোমাকে করে আসতে হবে। তো এখানে জেরির আগে অক্সিলারি ভার্বগুলো বসবে। অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? মানে সাবজেক্টের আগে এগুলা বসে। এখন এম ইজ আর ওয়াজ ওয়ার দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু নাই, জেরি ইজ বা জেরি ওয়াজ এরকম কোনো কিছু নাই। তাহলে তো এম ইজ আর বসার তো সম্ভাবনা নাই, ঠিক আছে? মানে আমরা যখন, দেখো তোমরা আমার কথা বেশি হয়ে যাচ্ছে হয়তোবা মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু বোঝানোর জন্য বলতে হচ্ছে। আমরা যখন ডাব্লিউএস কোশ্চেনটা করি, ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস কে কে করেছে বলো? So, আমি এরকম। করেছি। আচ্ছা, ডাব্লিউএস ভাই, আমি কোশ্চেনে কি করেছি। করতে হতো? থ্যাংক ইউ। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেনে কি করতে হতো, একটা সেন্টেন্স দেয়া থাকতো, সেই সেন্টেন্সের আলোকে তোমাকে প্রশ্ন সাজাইতে হতো, মানে তুমি উত্তর দেখে প্রশ্ন করবা, তাই কি না? উত্তর দেখে ভাইয়া প্রশ্ন করবা। জি তো স্যার। সেখানে দেখো আমাদের আমাদের কোশ্চেনে দেয়া থাকতো জেরি কিপড ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ফর সাডেন ওয়েট ওয়েদার। আমাদের ডাব্লিউএস কোশ্চেন যদি এটাকে করতে বলতো তাহলে এই সেন্টেন্সটা থাকতো। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, যে ফর থাকার জন্য, ফর মানে জন্য বা কারণ, এই ফর থাকার জন্য আমাকে কি নিতে হবে, ডাব্লিউএস কোশ্চেনের জন্য হোয়াই নিতে হবে, তাই কি না? হোয়াই নিলাম আমরা। এখন হোয়াই নেওয়ার পরে আমি এখন যে ভার্বটা বসাবো, কারণ সাবজেক্টের আগে তো ভার্ব বসিয়ে তো কোশ্চেন করতে হবে। এখন আমি কি ভার্ব কি কিপড জেরি ড্রাই ম্যাটেরিয়াল রেডি এটা করবো? বলো, এটা কি করা উচিত হবে? না, না কারণ স্যার। কোশ্চেন করতে গেলে তো আমাকে ভার্ব নিতে হবে। তাহলে এখানে কিপড আছে আমাদের, আমি এখানে তোমাকে কোশ্চেন অ্যান্সার শিখাচ্ছি না, আমি তোমাকে শিখাচ্ছি যে সেন্টেন্স থেকে ডাব্লিউএস কোশ্চেন করবো কিভাবে, কারণ আমরা ডাব্লিউএস কোশ্চেন করে আসছি। তাহলে এখানে কি আছে, কিপড আছে। কিপড থাকা মানে তোমাকে এটা বুঝে নিতে হবে এটা কিপের পাস্ট ফর্ম, past অর্থাৎ tense। কিপ থেকে পাস্টে কিপড করা আছে। মানে আমি বলেছিলাম যে ডু থেকে কিপ হবে আর ডিড থেকে কিপড হবে, তাহলে এখানে কিপড আছে মানে পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে ডু এর পাস্ট ফর্ম ডিড হবে, ঠিক আছে? তাহলে হোয়াই ডিড জেরি কিপ, কারণ মেন ভার্ব দিয়ে কখনো প্রশ্ন হয় না। ভার্ব প্রশ্ন করতে গেলে তোমাকে হয় অক্সিলারি ভার্ব নিতে হবে, না হয় ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলা, ডু ডাজ ডিড, অথবা তোমাকে কি করতে হবে, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড নিতে হবে, ঠিক আছে? এগুলা দ্বারা তুমি কখনোই মেন ভার্ব সাবজেক্টের আগে বসিয়ে তুমি প্রশ্ন করতে পারবে না। এই জন্য প্রশ্ন করার সময় এই অবাঞ্ছিত অংশ ডিড, এই অবাঞ্ছিত অংশটা আসছে।
এখন এটা তো প্রশ্ন করার জন্য আসছে, এটা তো আর এমনি এমনি আসেনি। তো আমি তো এটাকে প্রশ্ন করছি না, আমি তো এটার উত্তর দিচ্ছি। এই উত্তর দেওয়ার জন্য ওই অবাঞ্ছিত অংশটা আর লাগবে না। কেন লাগবে না? কারণ প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে সাবজেক্টের আগে ভার্ব বসাতে হয়, কিন্তু আমি সেই ভার্বটা কিপটা বসাইতে পারবো না, কারণ এটা মেন ভার্ব। এই জন্য আমাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, যার জন্য এখানে আলাদা করে কিপড দেখে, এই কিপড দেখে আমি ওখানে ডিড বসিয়েছি। যারা ডাব্লিউএস কোশ্চেনে ক্লাস করেনি তাদের কাছে মনে হবে যে ভাইয়া অনেক বেশি বকতেছে, বোঝানোর থেকে বলাটাই বেশি বলছে। যারা ক্লাস করেছে তাদের কাছে মনে হবে যে না ঠিক আছে, ঠিক আছে। তো এইটা দেখো হচ্ছে কিপড থেকে কিন্তু আমি ডিড নিয়েছি, আর ডিড থেকে কিপ নিচ্ছি আমি। আসলে কোশ্চেন করার জন্য ওখানে ডিড নিছে মেন কথা, আর উত্তর করার সময় তোমাকে ডিড নিতে হবে না, কারণ ডিডটা নিয়েছেই প্রশ্ন করার জন্য। আমার কথা এতটুকু কথা বলার জন্য এতগুলা বলতে হলো। তাহলে হয় জেরি, আমি আর এখানে খেয়াল করে দেখো, এখানে জেরির পরে কিপ আছে, জেরির পরে কিপ আছে, তো আমি তো এখান থেকে ডিড তুলে ফেলবো অ্যান্সার করার সময়, ডিড তো আমি রাখবো না। তাহলে ডিডের একটা চিহ্ন আমাকে এখানে রেখে দিতে হবে, কারণ এই কোশ্চেনে যে ডিড ছিল এটা বহন করবেই হচ্ছে কিপড কথাটা। কিপড দেখে এখানে বলবে যে এখানে কোশ্চেন করার সময় ডিড ছিল, বুঝতে পেরেছো? যার মানে বলে না যে মানে কি বলবো, যে গাছ দেখে ফল দেখে গাছ চেনা যায় না, গাছ দেখে ফল চেনা, যেরকম একটা বিষয়। তো এখানে কিপ দেখে আমি বলবো যে এখানে ডু ছিল, আর কিপ থাকলে আমি বলবো যে এখানে ডিড ছিল। তাহলে হয় কিপ জেরি কিপড ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, আর যেহেতু এখানে হোয়াই দার প্রশ্ন করেছে সেজন্য ফর সাডেন ওয়েট ওয়েদার, মানে খারাপ আবহাওয়া থাকার কারণে জেরি কি করলো, আগুন ধরানোর উপকরণগুলা শুকালো। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে দেখো, হোয়াই ডিড জেরি কনফেস হিজ গিল্ট? ঠিক আছে, কেন কেন জেরি তার অপরাধ বোধ নিয়ে অনেক কি ছিল, মানে লজ্জিত ছিল কেন? দেখো কারণ এখানে খেয়াল করতে হবে তোমাকে, এখানে দেখো হোয়াই ডিড জেরি, ঠিক আছে। আমি যদি এটা অ্যান্সারটা মিশিয়ে দিই, এটা যদি ধরো নাই আমাদের অ্যান্সারে, এটা যদি না থাকতো, তাহলে এই জায়গাটা আমরা কি করতাম, এই জায়গাটায় হোয়াই ডিড জেরি, তাহলে অ্যান্সারটা শুরু করতাম কিভাবে? খালি শুরুটা বলবা, বলো। জেরি কনফেসড টি যুক্ত হবে, কারণ হচ্ছে টি পাস্ট ফ্রম ইয়েস, এখানে এখানে সুন্দর অ্যান্সার দিয়েছো, কারণ এখানে দেখো ডিড আছে। কারণ আমি অ্যান্সার করার সময় তো ডিড নিতে পারবো না, ডু ডাস ডিড এগুলো নেওয়া যাবে না, এগুলো অবাঞ্ছিত অংশ প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। তাহলে কি হলো, জেরি কনফেস আছে, এখানে পাস্ট ফর্ম হয়ে যাবে কনফেসড, ঠিক আছে। কনফেসড হিজ গিলটি, হ্যাঁ কনফেসড হিজ গিলটি এ পর্যন্ত চলে আসবে। আর যেহেতু হোয়াই দ্বারা প্রশ্ন করেছে সেজন্য বিকজ নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের কয় মিনিট আছে আর? 6 মিনিট। লাস্ট 6 মিনিট আছে। আচ্ছা 6 মিনিট আছে, আমাদের পড়াও আরো আছে। আচ্ছা, তো অনেকেই প্রশ্ন করছো ভাইয়া পেড ব্যাচে ভর্তি হবো কিভাবে, বা ক্লাসগুলো কিভাবে হবে? ক্লাসগুলো গুগল মিটে হবে। যারা ইউটিউবে ক্লাসগুলো দেখবা, তোমরা যোগাযোগ করার জন্য ফোন নাম্বার, আমার ফোন নাম্বার ব্যবহার করতে পারো। যদি তোমাদের খুবই সমস্যা হয়ে যায়, এই দুইটা নাম্বারে যে কোনোটাতে তোমরা যোগাযোগ করতে পারো। হটলাইন নাম্বার দুইটাই আমার পার্সোনাল নাম্বার, কল দিলে আমাকে পাবা। 01521 51 38 30। এটাতে বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে উপরেরটাতে। আর যদি ওটাতে কল দিয়ে না পাও তাহলে এটাতে কল দিবা, ঠিক আছে। এটা তোমাদের সহজ একটা বিষয়। ইউটিউবে যারা ক্লাস করতেছে তাদের অনেক সমস্যা পড়তে হয় যে যোগাযোগ করতে পারো না আমার সাথে। কেন যোগাযোগ করতে পারা তো খুব সোজা, ডিটেলসে আমার আইডি এবং আমার গ্রুপের লিংক দেওয়া আছে, ঠিক আছে। যোগাযোগ করা খুব সোজা। যাদের যারা ফেসবুকে দেখতেছো তারা তো আমার লিঙ্কগুলো পেয়ে যাচ্ছ। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এতে করে কি করবে, অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারবে। আসলে 350 টাকা খুব বেশি কিছু না, ঠিক আছে। অনেকে অনেক টাকা কোর্স ফি করছে, 2000, 3000, 4000, 5000, বহু জনে বহু করতেছে। তো এত কিছু করার কিছু নাই। আমি ফিল আপের সময় কি ক্লাসগুলো আবার দিবেন? ফর্ম ফিল আপের সময় না, তোমার কথা না আমি বুঝতে পারি নাই। আমাদের ফর্ম ফিল আপের সময় কি ক্লাসগুলো আবার দিবেন, ফ্রি ক্লাস? না, ফ্রি ক্লাস তো থাকবে না ফর্ম ফিল আপের সময়, কারণ ফর্ম ফিল আপের সময় হিউজ পরিশ্রম করতে হয় আমার নিজেরই, তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে তো ফ্রি ক্লাস সে সময় পারবো না, কারণ অনেক ব্যাপার স্যাপার আছে। আর সেই সময় স্টুডেন্টরা, আমি যদি ফ্রি ক্লাস দিই কি করবে জানো, মানে এখানে ব্যাপার আছে। ফ্রি ক্লাস দিলে আমি পারবো, আমার বিষয় না, টাকা পয়সার লোভ আমার নাই। কিন্তু যেটা হবে যে আমার এখানে ফ্রিতে ভর্তি হবে আর আরেকজনের কাছে টাকা দিয়ে ভর্তি হবে, বুঝতে পেরেছো? দুই জায়গায় ক্লাস করবে সে। কিন্তু দুই জায়গায় যারা ক্লাস করতে যাবা তারা বোকার স্বর্গে বাস করতেছো, মনে করছো দুই জায়গায় শিখে অনেক ভালো কিছু করবে, এটা বোকামি। তুমি আমার কাছে ভর্তি হতে হবে বিষয়টা এরকম না।
তুমি অন্য একটা ভাই আবার স্যারের কাছে ভর্তি হয়েছো, সেখানে কন্টিনিউ করো। তুমি যদি দুই জায়গায় ভর্তি হতে যাও, তোমাকে স্যার দুই ভাবে পড়াবে, তোমার মাথার মধ্যে জ্ঞানজাম পাকবে, তুমি বুঝতে পারবে না পরীক্ষার হলে কোনটা লিখছো। ঠিক আছে? আর দুই জায়গায় কন্টিনিউ পড়া তুমি করতে পারবে না। একটা স্যারকে মানে টার্গেট করে তুমি সেটা সেটা সেই অনুযায়ী পড়ো। তুমি যদি অফলাইনে পড়ো তাহলে অফলাইনেই পড়ো। ঠিক আছে? তুমি যদি শুধু অনলাইনে পড়ো অনলাইনে পড়ো, যে কোনো কারো কাছে। আমি কিন্তু আমার কথা বলতেছি না, যে কারো কাছে তুমি স্যার পড়ো শুধু আসসালামু তাকেই ফলো আলাইকুম। করো। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। নতুন ব্যাচটা কবে থেকে শুরু করাবেন 1 তারিখ থেকে। আর কখন করাবেন? একই টাইম, 9টায়। কারণ নতুন ব্যাচ যখন করাবো আমাদের পুরাতন ব্যাচের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, সেম টাইম সেম ভাবে আমাদের আবার নতুন ব্যাচ শুরু হবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। এর সময় কি আবারও নতুন করে ভর্তি হবে? না, যারা একবার ভর্তি হবে তাদের উদ্দেশ্যে বলি, যারা একবার ভর্তি হবে তাদের আর এই বছর আর ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছো? অর্থাৎ সামনে যদি আরো পেড ব্যাচ আছে, আমার একবারে যারা ভর্তি হবে তারা আর দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে হবে না। কথা কি ক্লিয়ার? আর স্যার মান্থলি এরকমটা ফি হতে কত? পারে, এই তো প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর দিলাম যে অনেক ভাইয়া বা স্যাররা মান্থলি ফি করতেছে, 500 বা 1000 মান্থলি ফি করতেছে। তো প্রতি মাসে তাদেরকে টাকা দিতে হয়, 1 মাসে গ্যাপ দিলে রিমুভ করে দেয়। আমার ওইরকম না, আমার ফি হচ্ছে 350 টাকা। ঠিক আছে? আমার ফি হচ্ছে 350 টাকা, এরপরে আর কোনো কস্ট নাই, এটা দ্বারাই শেষ। তার ঠিক মানে আছে? ভর্তি হলেই ফুল শেষ? কোর্স কমপ্লিট। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট এটাতেই। তো আজকে আর ও, কন্টিনিউ করব না। আজকে অনেক কথা বলেছি, কারণ অনেক বিরতি দিয়ে ক্লাসে আসছি, আর নতুন পেড ব্যাচ সম্পর্কে কিছু বলার ছিল। আগামী কালকে আমরা প্যাসেজের কাজটা শেষ করব ইনশাল্লাহ। যারা যুক্ত আছো আবার আশা করি সামনের দিনে যুক্ত হবা, আর তোমার বন্ধুদেরকে স্যার ইনফর্ম করবা অবশ্যই। স্যার রেকর্ড রেকর্ড ক্লাসগুলোতে যেগুলো পড়াইছেন, নতুন যে ক্লাসগুলো করাবেন ওগুলো তো সেম, তাই না? তো রেকর্ড ক্লাস হ্যাঁ, করেও তো ইয়া করতে পারবো, তাই না? হ্যাঁ, রেকর্ড ক্লাস করেও শোনো, আমি কিন্তু তোমাদের যারা ফ্রি ব্যাচে আছো আমি কিন্তু ফুল 100 এর উপর যদি কিছু থাকে আমি তোমাদের সেই পরিমাণ পরিশ্রম দিয়েছি তোমাদের পেছনে। তো আমি কখনো তোমাদেরকে এটা বলবো না যে রেকর্ড আমার পেড ব্যাচে এসে ক্লাস আরো ভালো হবে, এরকমটা না। সেম ক্লাস পাবা, কিন্তু যেটা হবে যে তোমাদের ফ্রি ব্যাচে আমি ব্যস্ততা থাকার জন্য, আমার বিভিন্ন পরীক্ষা থাকার জন্য, এই সেই পরীক্ষা কিন্তু এবার লেগেছিল, আমার এতদিন লাগে না এই কোর্স কমপ্লিট করতে। ঠিক আছে? শুধু আমার পরীক্ষার জন্য ব্যস্ততার জন্য এতদিন লেগে গেছে। তো তোমাদের উদ্দেশ্যে বলি, পেড ব্যাচে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে যে ওদের পরীক্ষা নিব, টপিক ভিত্তিক পরীক্ষা নিব, রেজাল্ট থাকবে এবং আমি সমাধান ক্লাসও লাইভেই দিব, এইভাবেই। ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য তৈরি করে দেবে পেড ব্যাচ আর ফ্রি ব্যাচে। ক্লাস সেম, আমি তোমাদেরকে যে ইফোর্ট দিয়েছি ফ্রি ব্যাচে, সেম ক্লাস ওখানেও নিব, শুধু পার্থক্যটা এখানেই থাকবে। কখনোই বলবো না যে আমি ওখানে ভালো করে ক্লাস নিব বা ওখানে ভালো ক্লাস পাবা, এরকম না। ঠিক আছে? যারা বলে যে ফ্রি ব্যাচে শেখা যায় না, তাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, তোমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারো যে ফ্রি ব্যাচেও শেখা যায়। বুঝতে পেরেছো? তোমাদেরকে যারা ফ্রি ক্লাস করছো অন্য কোথাও ভর্তি হতে হবে না, তোমরা তোমাদের সাথে যদি বন্যদল বই থাকে আর যদি ক্লাস থাকে, এনাফ। ঠিক আছে? পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করার সুযোগের জন্য যদি সুযোগ থাকে তোমাদের, তাহলে আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো, সেখানে পরীক্ষা চলবে এবং ওদের জন্য অনেক পরিশ্রমের ইচ্ছা আছে পরীক্ষার জন্য, কারণ পরীক্ষা নিতে গেলে অসংখ্য খাতা দেখা লাগে, সে খাতাগুলো আমি নিজেই দেখি। এই জন্য ভুল ত্রুটিগুলো আমি মেসেঞ্জারেও ধরিয়ে দিই, লাইভ ক্লাসেও ধরিয়ে দিই। তো এই কথাই বলার ছিল, যারা বই নিতে যোগাযোগ করতে চাচ্ছ, বই নেওয়ার জন্য কল দিতে পারো, SMS এ নক দিতে পারো আমাকে মেসেঞ্জারে। আর যারা ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করতে পারো। আর পড়াশোনা সংক্রান্ত যারা ফ্রি ব্যাচে ছিলা, তোমাদেরকে বলছি, তোমরা কোথাও আটকে গেলে, তোমরা তো আমার স্টুডেন্ট, টাকা বড় বিষয় না, তোমরা আমার স্টুডেন্ট, এটাই হচ্ছে বড় বিষয়। তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয়, তোমাদের ফ্রেন্ডদের কোনো কোথাও সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারো। ব্যস্ততার কারণে দেরিতে রিপ্লাই দিলেও দেরিতে রিপ্লাই দিব। ঠিক আছে? সাথে সাথে দিতে নাও পারি, তবে দেরিতে হলেও রিপ্লাই পাবা ইনশাল্লাহ। তো এটাই ছিল। আর আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।